বেশ। এর আগে হয়েছিল যে খেন্তির জন্য বিবাহের জন্য পাত্র দেখছে, তা খেন্তির বিবাহ একবার ভেঙেছিল, আশীর্বাদ পর্যন্ত হয়েছিল দেখলাম। তারপরে সভা ডাকছে, সেই সভাতে ওর বাবাকে হেনস্থা করছে, বলছে যে মেয়েকে এইভাবে রাখা যাবে না, মেয়ের বিয়ে দিতে হবে, আমরা পাত্র দেখে দিচ্ছি, তাকে তার সঙ্গে কিন্তু বিয়ে দিতে হবে। তাই এই পর্যন্ত হয়েছিল, যাই হোক। 10 পর্যন্ত নয়, 10, ঠিক আছে, এখান থেকে হবে। বেশ। এ হলো আহ, মেজো মেয়ে, ঠিক আছে, এ হলো মেজো, আর ছোট হলো, না, মেজো আর ছোট, 3 মেয়ে বলেছিলাম, খেন্তি, পুটি আর রাধি। তা পুটি জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, ক্ষীরি নইলে নাকি পাটিসাপটা হয় না? এখানে পাটিসাপটা একটা লোকখাদ্য আমাদের, যেটা আমরা খাই, যাই হোক। খেদি বলেছিল, ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? শোনা যাচ্ছে না স্যার কিছু? স্যার কিছু শুনতে পাচ্ছি না। এবার শোনা যাচ্ছে? এবার এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ। তা পুটি জিজ্ঞাসা করলো, বলছে, হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না? এর আগে বললাম, যাই হোক, কথাটা আর কি হবে, ওটা রেকর্ডিং এ শুনে নেবেন। বেশ, ওই যে ক্ষীরি বলল, এই পুটি ও জিজ্ঞাসা করলো, হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না? ক্ষীরি বলেছিল, ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম, কেন? আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়েই করে, সে তো কেমন ভালোই লাগে। তা এখানে এই পাটিসাপটা, তারপরে এই খাবারগুলো হলো লোকখাদ্য আমাদের, মানে মানুষ খায়, যাই হোক। ক্ষীর দিয়ে তৈরি হয় পাটিসাপটা, অনেকেই খান দেখবেন, পৌষ সংক্রান্তি বা অনেক উৎসবে পাটিসাপটা অনেকে করে। অন্নপূর্ণা বেগুনের গোটায় একটুখানি তেল লইয়া খোলায় মাখাইতে মাখাইতে প্রশ্নের সদুত্তর খুঁজিতে লাগিলেন। খেন্তি বলিল, খেদির ওইসব কথা, খেদির মা তো ভারী পিঠে করে কিনা? ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুম কিনা, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিল। ওমা, কেমন একটা ধরা ধরা গন্ধ! তাহলে এখানে পরীক্ষা দিতে পারে যে খুড়িমা তাকে খেন্তিকে কটা পাটিসাপটা খেতে দিয়েছে? দুখানা পাটিসাপটা খেতে দিয়েছে। তার মধ্যে সেই আবার পাটিসাপটাটা কেমন ছিল? ধরা ধরা, মানে পুড়ে গেছে, পুরা পুরা গন্ধ এরকম, উম, সেটা বলছে, যাই হোক। আর পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায় না। পাটিসাপটাটা ক্ষীর দিলে ছাই খেতে হয়। যে পাটিসাপটাতে ক্ষীর দিলেই যে দারুণ খেতে হবে এরকম কোনো ব্যাপার না। এটা খেন্তির মত। তবে পাটিসাপটায় এরকম জিনিসটা, পাটিসাপটাতে ক্ষীর টির দিলে আরো ভালো লাগে, খেতে ভালো লাগে, তা পুর দিলে আরো ভালো লাগে, যাই হোক। বেপরোয়াভাবে উপরোক্ত উক্তি শেষ করিয়া খেন্তির মা চোখের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, মা, নারকেলের কোড়া একটু নেব? নারকেল কোড়া দিলে পাটিসাপটাতে ভালো হয়, যাই হোক। অন্নপূর্ণা বলিলেন, নে, কিন্তু এখানে বসে খাস না, মুখ থেকে পড়বে না, কি হবে, যা ওদিকে যা। তাহলে তো সে খাওয়ার চেষ্টা বললে ওইদিকে যা, এখানে খাস না, কারণ খাবার ইটো হয়ে যাবে, এই জন্য, যাই হোক। খেন্তি নারকেলের মালায় এক থাবা তুলিয়া লইয়া একটু দূরে গিয়ে খাইতে লাগলো। খেন্তি কি করে করলো? নারকেলের মালা, দেখবেন নারকেল এরকম বড় নারকেল, সবাই নারকেল খেয়েছেন, যাই হোক, নারকেলের ভেতরে দেখবেন এরকম করে নারকেলের মালা হয়, সাদা শাঁস যেটাকে বলি, ঠিক আছে, সাদা শাঁস, এইটা, এটাকে বলে নারকেল মালা। আরে এটা তো উম, যাই হোক, ডাবের মধ্যেও আমরা নারকেল মালাটা পাই, যাই হোক। তার নারকেলের মালা এক থাবা তুলিয়া লইয়া একটু দূরে গিয়ে খাইতে লাগিল। মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয়, তবে খেন্তির মুখ দিয়ে সন্দেহের কোনো কারণ থাকিত না যে সে অত্যন্ত মানসিকভাবে তৃপ্তি অনুভব করিতেছে। ঘণ্টাখানেক পর অন্নপূর্ণা বলিলেন, ওরে তোরা সব এক টুকরো পাতা পেতে বসতো দেখি, গরম গরম দিই। খেন্তি, জল দেওয়া ভাত আছে ওবেলা, বার করে নিয়ে আয়। এবার তারা খাবারের আয়োজন করছে, খাবে, যাই হোক, নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোক, যাই হোক। খেন্তির নিকট অন্নপূর্ণার এ প্রস্তাব যে মনোপুত হইল না, খেন্তির নিকট অন্নপূর্ণা যে বললো, ঠিক আছে তোরা খাবার খাবি, তার জন্য রেডি হ, তাহা তার মুখ দেখিয়া বোঝা গেল। পুটি বলল, মা, বড়দি পিঠেই খাক। বড়দি বলতে এখানে খেন্তি, ঠিক আছে, বড়দি পিঠেই খাক, ভালোবাসে, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। খেন্তি, অ্যাকচুয়ালি বলেছিলাম, খেন্তি পুঁই শাক খেতে ভালোবাসে, যে খেন্তি কি পুঁই শাক বাড়ির পেছনে লাগাবে, ঠিক আছে, আবার কি পিঠে খেতেও ভালোবাসে। কিন্তু সবচেয়ে ভালো লাগে পুঁই শাক খেতে। পরীক্ষা আসতে পারে যে সবচেয়ে তার খেতে ভালো লাগে কি। খান কয়েক খাইবার পরে মেজো মেয়ে পুটি, এই যে বললাম একটু আগে, মেজো মেয়ের নাম কি? পুটি। 3 মেয়ে, এক হলো খেন্তি, দুই হলো পুটি, তিন হলো
রাধি এমনিতেই নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তার উপর 3টে মেয়ে, এবার 3টে মেয়ের তো চাপ, বিয়ে দিতে হবে, চাপ তো আছেই, তার উপর সমাজ আছে, বয়স হয়ে যাচ্ছে। এর আগের দিনকে বিস্তারিত এই ব্যাপারে বলেছিলাম, যাই হোক এখন আর বলছি না। সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না। সকলের খাওয়া শেষ হইয়া গেলেও খেন্তি তখন খাইতেছে। সে মুখ বুজিয়া শান্তভাবে খায়, বড় একটা কথা কয় না। অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়াও 18-19 খানা খাইয়াছে, 18 থেকে 19 খানা পিঠে খেয়েছে, যাই হোক। জিজ্ঞাসা করিলেন, খেন্তি আর নিবি? খেন্তি তাহলে কতখানা পিঠে খেয়েছিল? 18 থেকে 18 থেকে 19টা, মানে কম। আমি তো ভাই জীবনে খেতে পারবো না, মানে আমি হলে খেলে কটা খাবো? আমি 3টে, বা খুব জোর হলে 2টো, এর বেশি আমার দ্বারা হবে না, যাই হোক। তাই এ খাচ্ছে কতগুলো? 18-19টা, কম ব্যাপার না, যাই হোক। জিজ্ঞাসা করিলেন, খেন্তি আর নিবি? খেন্তি খাইতে খাইতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়িল। অন্নপূর্ণা তাহাকে আরো পান কয়েক দিলেন। খেন্তির মুখ মুখ চোখ কি হলো ঈষৎ উজ্জ্বল দেখাইল। হাসি ভরা চোখে মার দিকে চাহিয়া বলিল, বেশ খেতে লায়ক হয়েছে মা। ওই ওই যে তুমি কেমন ফিনিয়ে নাও। ওতেই কিন্তু সে পুনরায় খাইতে লাগিল। অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি তুলিতে তুলিতে সস্নেহে তার এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চাহিয়া রইলেন। কারণ খেন্তি, এই খেন্তি মেয়ে মানে একটু মানে কি বলবো, খাবারের দিকে তার একটু লোভ ছিল, মানে খাবার খেতে এ কিন্তু ভালোবাসে, ভোজনপটু ছিল, ঠিক আছে, পেটুক ছিল, যাই হোক। মাও সেই তার শান্ত নিরীহ ভাবটা দেখছে। যখন যখন পরিবারের মা রান্না করে, তখন যখন তার ছেলে মেয়েরা সন্তানরা খায়, তখন মা কিন্তু তাদের দিকে স্নেহ ভরা দৃষ্টিতে দেখে। মা সেই খাবার দিকে মারা কিন্তু, যে ছেলে মেয়ে খাচ্ছে, খুব মারা তখন স্যাটিসফাই, মায়াদেরও শান্তি হয়। যখন এই খাবারই শিশুরা খেতে পায় না, তখন মা উদ্বেগে ভোগে, ঠিক আছে। তা মনে মনে ভাবিলেন, খেন্তি আমার যার ঘরেই যাবে তাদের অনেক সুখ দেবে। এমন ভালো মানুষ, কাজকর্মে বকো মারো গাল দাও, টু শব্দটা মুখে নেয়। এরকম মেয়ে পাওয়া সত্যি কষ্টকর, যে মানে তাকে মারো, আবার কি গালও দাও, তা খেন্তি কি টু শব্দটা করে না, চুপচাপ, ঠিক আছে। তা এরকম মেয়ে পাওয়া খুব মুশকিল, যাই হোক। তা বলছে যে ঘরে যাবে সে ঘরে ভালোই থাকবে। তবে প্রতিবাদ করাটাও দরকার, যেখানে অন্যায্য হবে, যেখানে অন্যায় হবে, সেখানে প্রতিবাদ করা উচিত মেয়েদের। আর যেখানে অন্যায় নাই সেখানে প্রতিবাদ করার কোনো দরকার নাই। কোনো সময় স্বামী স্ত্রী ঝামেলা হচ্ছে, দুজনাই হুড়মুড়ি চেঁচাচ্ছে, তাহলে কি যে কিছুই হবে না, দুজনার সম্পর্কটাই যাবে। আবার কি হবে, দুজনের মধ্যে ঝামেলা লাগবে, তাহলে সেখানে চুপচাপ থাকা ভালো। আবার কেউ স্বামী অন্যায় করছে বা পরিবারে কেউ অন্যায়, তখন প্রতিবাদ করাটা অবশ্যই, চুপচাপ থাকলে হবে না। তো এরকম, যাই হোক। উঁচু উঁচু কথা কখনো কেউ শোনেননি। বৈশাখ মাসের প্রথমে বৈশাখ মাসের প্রথমে কি হচ্ছে, এই যে মাস, সহায় হরি বলছে, এই ভব ঘুরে লোক, ওর বাবা হইলো ভব ঘুরে, মানে কোনো নাই, মেয়ের বিয়ে দিতে হবে, কোনো রকম কিছুই নাই, তাই এবার ব্যবস্থা করছে, যাই হোক। বৈশাখ মাসের প্রথমে সহায় হরির এক দূর সম্পর্কীয় আত্মীয়র ঘটকালিতে খেন্তির বিবাহ হইয়া গেল। এইখানে ডাইরেক্ট বলে দিল তার বিবাহ হয়ে গেল, মানে কিছুই এলো না, এখনই করে, মানে গল্পটাকে ছোট্ট করে টেনে দিল, আর কিছু। তাহলে খেন্তির বিবাহ হচ্ছে কোন সময়? বৈশাখ মাসে, মানে বৈশাখ মানে গরম, এই সময়, গরমকাল। বৈশাখ মাসের প্রথম দিকেই বিয়ে হচ্ছে, মানে মে মাসের ওই প্রথম দিকে। সহায়হরির এক দূর সম্পর্কে আত্মীয় ঘটকালিতে, কে ঘটকালিটা ছিল? সহায়হরি চাটুর্যের, মানে ঘটকালিতেই, দূর সম্পর্কীয় এক আত্মীয়ের ঘটকালিতে কি হলো, খেন্তির কিন্তু বিবাহ হয়ে গেল। দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও পাত্রটি বয়স 40-এর, বাবারে। খেন্তির বয়স কত? খেন্তির বয়স মাত্র 15 বছর বয়স, খুব জোর হলে 15 বা 14 বা 15 বছর বয়স, সেই পাত্রের বয়স কত? 40, তাহলে কত ডিফারেন্স, মানে এত গ্যাপে কোনোদিনই বিয়ে করা উচিত না। মারাও দিয়ে দেয়, গ্রাম অঞ্চলে এগুলো দেখা যায় না তা না। এই যে 15 বছরের মেয়ের সঙ্গে 40 বছরের বিয়ে হয়, অবশ্য সরকারি কাকু যাকে বলে, সরকারি যারা চাকরি করে, টাকলা কাকু বলে, জাথা বলে, যাই হোক। তা অ্যাকচুয়ালি কিছু করার না, মা বাবারা কি করবে, সারা জীবনে একটা মেয়েকে কি রাখতে পারে? কোনোদিনই রাখতে পারবে না, যে ওকে না শ্বশুর বাড়ি পাঠাবেই। আবার যে মেয়ে যখন আবার স্বাধীন হয়ে যাবে, চাকরি পেয়ে যাবে, তখন আবার তার ভাবনা চিন্তা চলে আসে, না আমার বিয়ে না করলেও চলে যাবে, স্বামী না হলেও চলে যাবে, আমি একা একাই জীবন কাটিয়ে দেবো। অনেক মেয়ে আছে, আবার অনেক মেয়ে আছে কি, হ্যাঁ চাকরি করছি, এবার তাহলে বিয়েটা করি, ঠিক আছে। তা এর ক্ষেত্রে দ্বিতীয়, মানে এমন বিয়ে দিচ্ছে, সবসময় কি দ্বিতীয় পক্ষের বিয়ে করা মানেই যে সেই ছেলেটা বিরাট খারাপ হয় এমন না, ঠিক আছে। তো এক্ষেত্রে এই ছেলেটা খুব একটা ভালো না, যাই হোক, সেটা জানবো আস্তে আস্তে। দ্বিতীয় পক্ষে বিবাহ করিলে পাত্রটির বয়স কত? 40-এ, মনে রাখতে হবে। খেন্তির বরের বয়স 40,
আর খেন্তির বয়স কত 14-15, তাহলে অবস্থা হালটা কেমন? এই একবারে পুরো গ্রামের চিত্র, একবারে বাস্তব এবং নিখুঁত চিত্র, একবারে কোনো রকম এখানে মিথ্যার কোনো, এই গ্রামেও দেখা যায়। কদিন আগে আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, এই টিভিতে দেখেছি, সোশ্যাল মিডিয়া প্লাস টিভিতে, যে দেখছি 15 বছরের সঙ্গে, 15 বছর না 17 বছরের মেয়েটা, 15 না 17 বলতে পারছি না, তার সঙ্গে বিয়ে হচ্ছে 45 বছরের একটা, যে আবার কি সরকারি চাকরি, কি গ্রুপ ডি না গ্রুপ সি ছেলেটা চাকরি করে, যাই হোক সরকারি চাকরি করে। তা চাকরিটা এখনো হয়তো জানি না কি হয়েছে। তা 15-17-এর সঙ্গে 45-এ বিয়ে হচ্ছে। সে অবশ্য প্রথম পাত্র ছিল, দ্বিতীয় পক্ষের পাত্র বিবাহ হয়েছে এরকম কিছু না। এরকম কিন্তু গ্রামে দেখা যায়, সেই বাস্তব চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, তাহলে দ্বিতীয় পক্ষে বিবাহ করলে পাত্রটির বয়স 40-এর বেশি, খুব বেশি হবে না তাই বলছি। খুব বেশি কোনো মতে হবে না, 40-ই ধরছি। যাই হোক, 40 মানেও বিরাট। মানে মানুষ একটা, আমাদের গড় আয়ু হলো আমাদের কত 60 ধরা যায় বা 50, সে জায়গায় আর হয়তো 20 বছর বাঁচবে, বেশিও বাঁচতে পারে। যাই হোক, প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাত্রটি সঙ্গতিপন্ন শহর অঞ্চলে বাড়ি, সিলেট চুন ও ইটের ব্যবসায় 2 পয়সায় নাকি হয়েছে, এই রকম পাত্র মেলাও বড় দুর্ঘটনা কিনা। এই তো মাদের মানে বাবা মা নাকি সব সময় দেখে পয়সা দেখে, সে যে কোনো মানে পরিবারের, মানে বাবা মা গুলো সবসময় দেখে পয়সা। আরে ভাই, তোমার পাত্রটা কি করে সেটা দেখো, পাত্রটা যদি বেকার হয় তাও ভালো, তুমি বাবা মারা সবসময় দেখবে ছেলে সরকারি চাকরি করে কিনা, তারপরে কি দেখবে ছেলের কি ভালো বাড়ি আছে নাকি, দুতলা, তার জমি জায়গা আছে নাকি, তার সম্পত্তি আছে, এই দিকে প্রত্যেকটা বাবা মায়ের টেন্ডেন্সি মেয়ের বিয়ে দেবে। একবারে কেউ খারাপ ভাবলে কিছু করার নাই, প্রত্যেকটা বাবা মায়ের এরকম। কিছু কিছু মানে 80, মানে 70% এরকম টেন্ডেন্সি, 30% বাদ দিলাম, ঠিক আছে। এই দেখেই কিন্তু এই কেসগুলো ঘটে, যে এই যে সুসাইড করছে, মানে এ করছে, পণ চাইবে। তো এরকম না, আগে মেনলি ব্যাপারটা হলো পাত্রটাকে তোমাকে দেখতে হবে, পাত্র ভালো কি খারাপ সেইটাকে আগে দেখো, জাজমেন্ট করো ভালো করে। তারপরে তুমি তার, হ্যাঁ, জীবনযাপন করতে গেলে অবশ্যই মানে টাকা পয়সা দরকার থাকে, কিন্তু একটা মেয়ের বিশাল টাকা পয়সা, অঢেল টাকা পয়সার সাথে বিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। অনেকে আছে দেখবেন গরিব ঘরের, তার বাবা বিশাল গরিব, কিন্তু তার বাবা মা বিশাল গরিব, কিন্তু বাবা মা দেবে কি একবার হাই ফাই ছেলের সঙ্গে, যে একবারে সিজিএল চাকরি করে, যে কি রেলের বিরাট চাকরি করে, তার সঙ্গে বিয়ে দেবে। এবার বিয়ে দিলে এবার যখন তার পরিবারের লোক বলবে পণ দে পণ দে, ওই দেনা পাওনা নিরুপমার মতো হাল হবে, এরও হালটা হবে, খেন্তিরও সেই হাল হবে। তা কি করা যাবে, নাও, শহরে বিয়ে দিচ্ছে, গ্রামে বাড়ি দিচ্ছে শহরে বিয়ে, নাও সেরকমই হবে। তা কি হচ্ছে, পাত্রটি বলছে সঙ্গতিপূর্ণ, তার মা বলছে মায়ের ইচ্ছা না, এদিকে কি যেই দেখেছে পাত্রটি সঙ্গতিপূর্ণ, শহর অঞ্চলে বাড়ি, আর কি চুন ও ইটের ব্যবসায় 2 পয়সা নাকি কামিয়েছে, অর্থবিত্তমান, তখন বলছে ঠিক আছে, তাহলে ঠিক আছে, ও দ্বিতীয় পক্ষের হয়েছে কি আছে, কোনো ব্যাপার নেই। তা জামাইয়ের বয়স একটু বেশি, প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিতেছিলেন। নেক্সট, কারণ অন্নপূর্ণা দেখছি 40 বছর বয়স, তা এত বয়সে বিয়ে দিচ্ছে, অন্নপূর্ণার বয়সই 40 হবে কি তাই সন্দেহ, অন্নপূর্ণার বয়সও 40 না। যাই হোক, তা মানে মায়ের চেয়ে কি বলবো, মায়ের চেয়ে ব্যাপারটা হলো হয়তো এর বয়স বেশি, ওই কি বলে জামাইয়ের বয়স বেশি, এরকম হতে পারে। তা মায়ের বয়সটা তো অ্যাকচুয়ালি দেয়া নাই, যাই হোক, নাহলে আমি হয়তো বলতে পারতাম। পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন। চোখের জলে তার গলাবন্ধ হইয়াছিল, কিছু বলিতে পারিলেন না। এবার যথারীতি তাকে হাতে তুলে দিল, হস্তখানি তুলে দিল, যেটা আমরা, যেটা হিন্দু শাস্ত্রে করা হয়, মানে চলে যায় যখন হাতে বলবে, জামাইকে বলবে যে আমার মেয়েকে তুমি দেখো, আমার মেয়ে ভুল ত্রুটি ক্ষমা করে দিও। অনেক পরিবার বলে, এটা রিচুয়ালস, যে হাতে তুলে দেবে, তুমি বলবে তোমাকে দিলাম, আমার মেয়েকে তুমি দেখো, আমার মেয়ে যদি ভুল ত্রুটি করে ক্ষমা করে দিও, ঠিক আছে, আর কিছু হলে মানে আমাদেরকে জানিয়ে, এরকম একটা বলে, রিচুয়ালস থাকে। যাই হোক, তবে কনকাঞ্জলি এই ধান শোধ করে দিলাম, এই করে দিলাম, এগুলো থাকে রিচুয়ালস গুলো। যাই হোক, তো এরকমই হলো। বাড়ির বাহির হইয়া আমলকি তলার বেহারার সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল। বাড়ির বাইর হইয়া কিল, আমলকি তলায় বেহারা সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার, তাহলে বরের পালকি এসছে। যাই হোক, আগেকার দিনে পালকি টালকি ছিল, এখন আর পালকি দেখার কোনো গল্প নেই, এখন ডাইরেক্ট পাওয়া যাচ্ছে কি, এখন পাওয়া যায় বলতে গেলে গাড়ি, এখন স্করপিও, কেউ আবার কি ভালো ভালো যে গাড়ি, বা কেউ আবার ঘোড়াতেও বিয়ে করতে যায়। যাই হোক, আগেকার দিনে পালকি ছিল, পালকির ট্র্যাডিশন কেউ জয়েন হচ্ছে নাকি, পালকির ট্র্যাডিশন এখন আর নাই, দেখি, হ্যাঁ জয়েন হচ্ছে কাকুলি। Yes. তো পালকি ট্র্যাডিশন তো এখন আর নাই, এখন চেঞ্জ হয়ে গেছে, এখন গাড়ির ব্যবস্থা হয়েছে। অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন বেড়ার ধারে নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হইয়া আছে, তাহলে বেড়ার ধারে কোন ফুল ছিল,
মেদি ফুল ছিল, ঠিক আছে, মেদি ফুলের গুচ্ছ, সেই রং কি মেদি ফুলের নীল রং। খেন্তির কম দামের বালুচরের রাঙাচেলির আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছে। খেন্তির, তাহলে খেন্তি এই যে শাড়ি পরেছিল কম দামের একটা বালুচরের শাড়ি, তাহলে ঠিক আছে, এটা একটা বালুচরের শাড়ি থাকে, বেনারসি থাকে, শাড়ির প্রচুর নাম, ঠিক আছে, যাই হোক। তার এই অত্যন্ত অগোচলা নিতান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপুটু মেয়েটাকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক উদ্বেল হয়ে গেল। কারণ এই খেন্তি যে কি রান্না করে না, যে ঘুরে ঘুরে টোটো করে বেড়ায়, সেই মেয়ের বিয়ে দিচ্ছে, তাহলে কি অবস্থা হবে? খেন্তিকে কি অপরে ঠিক বুঝিবে? যাইবার সময় খেন্তি চোখের জলে ভাসিতে ভেসে সান্ত্বনার সুরে বলিয়াছিল, মা, আষাঢ় মাসে আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো একবারে সেম টু সেম, সেম টু সেম দেনা পাওনা, রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা গল্পে নিরুপমা ক্ষেত্রেও এরকম দেখেছিলাম আমরা, ঠিক আছে। তা দেখে বলছে আমাকে আষাঢ় মাসে কিন্তু এনে, প্রত্যেক মা বাবা প্রত্যেক আনতে যেতে হয়, বিয়ে দেওয়ার পর মা বাবাদেরকে আনতে যেতে হয়, ঠিক আছে, জোট ভাঙার ব্যাপারটা থাকে, বা প্রত্যেক মেয়েরাও বলে যে আমাকে আনতে যেও, ঠিক আছে, নিজে নিজে একা একা আসতে পারবে না, বলে যে আমাকে আনতে যাবে, মিষ্টি নিয়ে আনতে যায়। তা ওরকম ও বললে যে আষাঢ় মাসে আমাকে, কোন মাসে, আষাঢ় মাসে যেন অবশ্যই, বৈশাখ মাসে বিয়ে হলো আর আষাঢ় মাসে যেন অবশ্যই আমাকে আনতে হবে, 2 মাস তো, ঠিক আছে, বাবাকে পাঠিয়ে দিও 2 মাস। ও পাড়া ঠান দিদি বলিলেন, ঠান দিদি একটা ক্যারেক্টার, বললো তোর বাবা তোর বাড়ি যে যাবে কেন রে, আগে নাতি হোক তবে তো। এই দেখেন পাড়ার লোকগুলো তো একটু আছে, তারা কি আর বুঝবে? তারা এইসব গুলা এই বুঝবে না, যাই হোক। বলছে আগে নাতি হোক, আগে বাচ্চা কাচ্চা হোক, তারপরে না হয় তোর বাবা যাবে। ঠান দিদি বলছে। খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। জয়েন হওয়ার টাইম মানে ক্লাস শেষ হয়ে যাবে তখন জয়েন হবে। খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল, জল ভরা ডাগর চোখের ওপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া সে এক গুঁয়ে ছুড়ে বলিল, না, যাবে না বই কি, দেখো তো কেমন না যান। তাহলে এবার খেন্তিও বলছে যাবে না, অবশ্যই যাবে, এ খেন্তিও মানে লাজুক সুরে এটা বলছে, যাই হোক। ফাল্গুন চৈত্র মাসের বৈকাল বেলা উঠোনের মাচায় রৌদ্রে দেওয়া আমসত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু হু করল। ফাল্গুন চৈত্র বৈকালে উঠোনের মাচায় আম সত্ত্ব দিয়েছে, তখন মেয়ের কথা মনে পড়ছে। তার অনার্সে লোভী মেয়েটা আজ বাড়িতে নাই, যে কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনতার মতন হাতখানি পাতিয়া মিনতিস্বরে অমনি বলিবে, মা, মা, বলবো একটা কথা, ওই কোনটা ছিঁড়ে একটুখানি। উম, এ তো খেন্তি একটু পেট ভোজন প্রিয়সী ছিল, যাই হোক, ভোজন প্রিয়সী। তা মায়ের কথা মনে পড়ছে, যেগুলা খেন্তি আম খেতে ভালোবাসতো, যাই হোক। 1 বছরের উপর হইয়া গেছে, 1 বছরে হয়ে গেছে, তাও কোনো খবর নাই আনার। পুনরায় আষাঢ় মাস বর্ষা নামিয়াছে, আষাঢ় মাসে বর্ষা নেমেছে, যাই হোক। ঘরের দায় বসিয়া সহায় হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলছেন। এখানে প্রতিবেশী বিষ্ণু সরকারটাকে পরীক্ষা আসতে পারে, যে বিষ্ণু সরকারকে সহায় হরি প্রতিবেশী। সহায় হরি তামাক সাজিতে সাজিতে বলিলেন, তাহলে সে তামাক খাচ্ছিল। ও তুমি ধরে রাখো, ওরকম হবেই দাদা, আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো আর কি জুটবে। বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের উপর উবু হইয়া বসিয়াছিলেন। কিসে বসেছিলেন? তালপাতার চাটায়ে। পরীক্ষায় এইটুকু লাইনই দিয়ে দেবে যে বিষ্ণু সরকার ড্যাশ চাটাইয়ের উপর উবু হইয়া বসিয়াছিলেন, তাই এখানে তালপাতা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিতে পারে। দূর হইতে দেখিলে মনে হইবার কথা তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন। গলা পরিষ্কার করিয়া বলিলেন, না, সব তো আর, তাছাড়া আমি যা দেবো নগদই দেবো। তোমার মেয়েটি হয়েছিল কি? সঙ্গে সঙ্গে দেখেন, এক্ষুনি বিয়ে হলো, এক্ষুনি 1 বছর হয়ে গেল বিয়ে হওয়ার, সঙ্গে সঙ্গে এবার চলে আসছে মানে কি মেয়েটা কি হয়েছিল, মানে মেয়েটা মারা গেছে, সেই নিরুপমার মতো হাল হয়েছে, যাই হোক। এবার বাবা আর কি করবে, মেয়েটা তার মানে হেন্তের এই যে কথাটা থেকে বুঝতে পারছেন যে এই যে বলছে যে গলা পরিষ্কার করিয়া বলিলেন, যে বিষ্ণু সরকার যে বলছে গলা পরিষ্কার করিয়া, না, সব তো আর কি, তাছাড়া আমি যা দেবো সব নগদই দেবো, মানে বুঝতে পারছে আমার মেয়ের বিয়ে, আবার ই করার কথা বলছে। দিয়ে আবার একটু ডট ডট মানে লাস্টে বলছে তোমার মেয়েটা হয়েছিল কি, মেয়েটার কি হয়েছিল হঠাৎ করে, যাই হোক। ছয়ের হুকাটায় 5-6 টান দিয়া কাশিতে কাশিতে বলিলেন, তাহলে হুকায় কতবার টান দিয়েছিল? 5 বার বা 6 বার, পরীক্ষা যদি আসে হুকায় কতবার টান দিয়েছিল? 5 থেকে 6। বসন্ত হয়েছিল শুনলাম, তাহলে মেয়ের কি হয়েছিল? একটা মানে মন গড়া চাপিয়ে দিয়েছে শ্বশুর বাড়ির লোক, যে আসলে যখন মারা যায় তখন সুসাইড করুক, সুসাইড করলে বলে যে সে নিজে আত্মহত্যা করেছে, বা যদি অন্য কিছু কারণে মারা যায়, মানে একটা কারণ তো চাপিয়ে দেবে, চাপিয়ে দেবেই কিছু না, তাও তো বসন্ত তো আর মারা যায়নি, জাস্ট একটা কারণ বলেছে, ওটাকেই বিশ্বাস করি। ব্যাপার কি তাহলে বুঝলে? মেয়ে তো কিছুতেই মেয়ে তো কিছুতেই পাঠাতে চায় না। 250 আন্দাজ
250 আন্দাজ টাকা বাকি ছিল, তাহলে পণ বাকি ছিল। এর আগের দিনই বলেছিলাম যে 250 টাকা পণ বাকি ছিল। এই 250 টাকা পণ দেয়নি বলে মেয়ের ওপর অকথ্য অত্যাচার করেছে। না তোমার বাড়ি যাওয়া হবে না, তুমি এখানেই থাকো। তাকে মানসিক অত্যাচার করেছে, ঠিক আছে। আমার মত বলে যেসব পরিবারে এই পণের জন্য ঝামেলা করে, আমার মনে হয় ওখান থেকে বেরিয়ে আসা ভালো। যদি বর যদি ভালো হয় বা পরিবার ভালো হয়, ভাই তুমি তাতে ঝামেলা হচ্ছে তাও তুমি অ্যাডজাস্টমেন্ট করো, কিন্তু পণের জন্য কেউ যদি ঝামেলা টামেলা করে সেখান থেকে ভাই আর সংসার করা উচিত না। পণের জন্য অন্তত পক্ষে। কারণ তো সে পণের জন্য যে যে পরিবার ঝামেলা করবে বা স্ত্রী যে পরিবার বলেন বা স্বামী ঝামেলা করবে, সেখানে আর সংসার করা উচিত না। এবার স্বামী স্ত্রীতে ঝামেলা লাগছে বা পরিবারে ঝামেলা লাগছে, তাও কষ্ট মষ্ট করে সংসার করা উচিত আমার মতে যেটা বলে। কিন্তু পণের জন্য যে এরকম করে সে অমানুষ, তার সাথে আর সংসার করা উচিত না। তা 250 টাকার জন্য মেয়ের উপর অকথ্য অত্যাচার করছে গ্রামের ওই মেয়েটার উপর। এটা কি ঠিক? 250 টাকা মাত্র পণ বাকি ছিল, বললে ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও। তা কিরকম মানে ব্যাপার? বলছে 250 টাকা বাকি আছে, তুমি আগে শোধ করো, তারপরে মেয়ে তুমি নিয়ে যাও। এখন অনেক সময় দেখবেন কি হয়, বাবা মারা সম্বন্ধ হচ্ছে দিয়ে তখন মানে সামনাসামনি তখন বিয়ে হচ্ছে, বলে যে তোমরা কি নেবে? যে ছেলেকে পাত্রকে বলে, সরকারি চাকরিওয়ালা পাত্রকে বলবে তুমি কি নেবে? পাত্র তখন বলবে না ঠিক আছে আমি কিছু নেব না, এই আপনারা জাস্ট ঘরটাকে সাজিয়ে দেবেন, ঘরটাকে সাজিয়ে এরকম বলবে, ঘরটাকে সাজিয়ে দেবেন বা ঠিক আছে আপনাদের মনের মতো যা খুশি দেবে। হলো, সব গেল। কিছুক্ষণের পরে ইউটার্ন নেবে, কিছুক্ষণের পরেই ওরা, তারপরে বিয়ে হয়ে গেল, তারপরেই বাবা তুমি ইউটার্ন। এবার মেয়ের বাবা যদি কিছু না দিতে পারে, তার যে হাল কি করবে তা বলার নাই। বলবে আরে বাবারে কিছুই তো দেয়নি, সেই সোনা দেয়নি, এই টাকা দেয়নি। কিন্তু প্রত্যেক বাবা মার ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু বিয়ে দেওয়া উচিত। কিন্তু বাবা মা ওইটাই ভুল করে যে চাকরি দেখতে যায়, সরকারি চাকরি দেখতে গিয়ে কিন্তু গেল। সরকারি চাকরি দেখতে যায়, তারপর স্ট্যাটাস দেখতে যায়, বাড়ি ঘর সম্পত্তি এইসব দেখতে গিয়েই কিন্তু মেয়েদের অবস্থাগুলো খারাপ হয়। যাই হোক, তবে অনেকের খারাপ হয় আবার অনেকের খারাপ হয় না, এ নিয়েও বিতর্ক আছে, ঠিক আছে। তো ওতে আমি যাচ্ছি না। মনুষ্যত্ব যার আছে, মানবিকতা যার আছে, সেখানেই সংসার টিকবে। যাই হোক, সে মেয়ে যদি মেয়ে ভালো, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে, ছেলেদের ক্ষেত্রে হচ্ছে। অনেক সময় স্ত্রীরাও ছেলেকে ডোমিনেট, আজকে একটা ছেলে মারা গিয়েছে অকথ্য মানে অত্যাচার করতো তার। এমন একটা হয়েছে, আজকে একটা ছেলে মারা গেছে পড়ছিলাম পেপারে, ছেলেটার বাড়ি ঝাড়খণ্ড না ঝাড়খণ্ড না বিহারে দেখলাম, মনে পড়ছে না, বেনারস না কি বেশ নাম ছেলেটার, ব্যাপারটা কেসটা এর সঙ্গে জড়িত বলছি। যাই হোক, ছেলেটা হয়েছে কি, আহ, রাজমিস্ত্রি কাজ করতো। এবার বউটাকে কি করলো, পড়ালো, বিএড করিয়ে সে প্রাইমারিতে চাকরি পেয়ে গেছে। এবার যেই চাকরি পেয়ে যায়, তখনই ওর স্বামীকে অ্যাভয়েড করে, তখন স্বামীকে আর পাত্তা দিচ্ছে না। এবার রাজমিস্ত্রি চাকরি করে ও, আর স্বামী আমার দরকার নেই। তখন স্বামীর প্রচুর সম্পত্তি আছে কিন্তু, তখন স্বামী কি বলছে তুমি সব সম্পত্তি আমার নামে লিখিয়ে দাও। এবার বলছে যে না আমি ঠিক আছে তোমার নামে লিখিয়ে দেবো এত সম্পত্তি, তাহলে আমার মা বাবা কোথায় যাবে? তো মেয়ে বলছে আমি বুঝবো না। তখন বলছে ঠিক আছে তোমার নামে তাহলে এগেনস্টে কেস করবো, অলরেডি কেসও ঠুকে দিয়েছে, তোমার সঙ্গে আর সংসার করবো না। কারণ মেয়ে তো, আর মেয়েটা এমন পর্যন্ত প্রেগনেন্টও হয়ে গেছিল। সেই মেয়ে পরিবারের লোক আবার বললো মেয়েটাকে মানে অ্যাবর্শন করতে বলছে। যাই হোক, এটা হলো। তারপরে ছেলেটা দেখছে না, এই কালকে মারা গেছে ছেলেটা। তবে দেখছে যে না আমি এই পরিস্থিতি থেকে দিনের পর দিন মেন্টালি টর্চার হচ্ছে, তখন ছেলেটা কি করলো, সুসাইড করলো। আর কিছু করার নাই, ও দেখলো সুসাইড করেছে কি ভিডিওতে একবারে পাই টু পাই সমস্ত কিছু বললে সে সুসাইড করেছে। যে পুলিশ অবশ্য তাকে অ্যারেস্ট করেছে মেয়েটাকে। যাই হোক, তার যে মেয়ের বাবা মা সব কটাকেই নিয়ে গেছে। যাই হোক, এখানে গল্প শুধু যে মেয়েরাই যে অত্যাচারিত হচ্ছে সমাজে, না ছেলেরাও অত্যাচারিত। লাস্টে ছেলেটা বলছে, বলছে পুরো আইনটা মেয়েদের ক্ষেত্রে আছে, মেয়েদের জন্য আছে, তার জন্য আজকে আমাকে মরতে হয়েছে, ছেলেদের জন্য কোনো রকম অগ্রাধিকার নাই। এটা বাস্তব। এমন ভাবে আইন তৈরি করেছে এখনো পর্যন্ত যে মানে ছেলেদের জন্য কিছু নাই, সবকিছু মেয়েদের ফেভারে। কিছু হলেই মানে একবারে ছেলে ফেঁসে যাবে, কোনো কিছু না। এই কিছু মানে ছেলে করুক না করুক, মেয়েকে অ্যালিমনি দিতে হবে, এই হলো ব্যাপার। ঠিক আছে, মানে সরকারি চাকরি করছে, তাও তাও কি ওর দরকার, সম্পত্তির দরকার? তাহলে কোন লেভেলে মানসিকতা এটা? আসলে এই যে মেয়ে বা ছেলে বলেন, এগুলো সব পরিবার থেকেই হয়। মা বাবার শিক্ষা যদি ভালো হয়, তা সেই মেয়ে ভালো হবে। আর মা বাবার শিক্ষা যদি সেরকম হয়, তা সেই মেয়ে সেরকমই হবে। আর কিছু করার নেই। আর সবই কপাল। যাই হোক, তা এরকম এর ক্ষেত্রেও তো এ তো ভালো মেয়ে ছিল খেন্তি, কিন্তু এক্ষেত্রে পাত্রটা যাই হোক, মানে কি অমানুষ, আর কি করা যাবে, একেবারে চামার। তারপরে বললাম টাকাটা ভাইয়া কমে কমে যা দিচ্ছি, কমে মানে ও বাবা বললো যে একবারে 250 টাকা কি করে দেবো? মানে সেই সময় 250 টাকা দেবো দেওয়া মানে বিরাট ব্যাপার, আজকে 250 টাকা মানে প্রায় 5-6 লাখ টাকার ব্যাপার।
তা 250 টাকা সেই সময় দাম ছিল, এখন নাই দাম নাই, 250 টাকায় হয়তো 5 কেজি চালও হবে না। তা যাই হোক, টাকাটা ভাইয়া কমে কমে দিচ্ছে। ও বললো ঠিক আছে, ওর বাবা বললো টাকাটা আমি কমে কমে আস্তে আস্তে খেপে খেপে দেবো, তোমার যা মিটিয়ে দেবো। বলছে পুজোর তত্ত্ব কম করেও 30টে টাকার কমে হবে না ভেবে দেখলাম কি না, মেয়ের নানা নিন্দে ওঠালে, ছোট লোকের মেয়ের মতন চলে, হাবাতে ঘরের মতো খায়, আর কত কি। তা এই সব শুনতে হচ্ছে মেয়েকে, এগুলো বলে শ্বশুর বাড়ির লোক, যখন মেয়ে খাবে তখন ও খোঁটা দেয়। যাই হোক, পৌষ পৌষ মাসে দেখতে তার বাবা কি মেয়েকে দেখতে যাচ্ছে, কিন্তু পৌষ মাসে মেয়েটাকে ফেলে থাকতে পারতাম না, বুঝলে। তা যাই হোক, ওর বাবা কি হচ্ছে, মেয়েটা 1 বছর হয়ে গেছে, তা কি করবে, এবার দেখতে গেল, হঠাৎ করে একদিন মেয়েকে দেখতে গেল। প্রত্যেকটা বাবা মায়ের উচিত মেয়ের কে জয়েন হচ্ছে, এখন ক্লাস শেষ হবে, এখন আর জয়েন হয়ে কি হবে, বিউটি। প্রত্যেকটা বাবা মায়ের উচিত বিয়ে দেওয়ার পরে হঠাৎ করে মেয়ে শ্বশুর বাড়িতে যায়, মানে হঠাৎ করে ছেলের বাড়িতে যাওয়া উচিত। ওই ফোনে হ্যালো আমি আসছি এই দিনে 13 তারিখে 14 তারিখে সোমবার, ওরকম করে যাওয়া উচিত না। হঠাৎ করে যেতে হবে, ইনি মানে সাডেনলি গিয়ে মানে ছেলের বাড়িতে পৌঁছাতে হবে। সাডেনলি গিয়ে পৌঁছাতে হবে ছেলের বাড়িতে, দেখতে পাবে যে কি ঘটছে, যে ছেলেটা মেয়েটাকে ভালো রেখেছে না খারাপ রেখেছে, ওইখানে বুঝতে পারবে। সাডেনলি মাঝে মাঝে যেতে হবে, বললে গেলে হবে না। তাহলে কিন্তু বলে গেলে কি দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, যাই হোক, তাহলে বুঝতে পারবে। অবশ্য মেয়েরা অনেক সময় লুকিয়ে থাকে, যে মেয়ে খুবই মানে নিরীহ, মানে এই খেন্তির মতো, মুখ বুজে সহ্য করবে, সে কিচ্ছু কোন শব্দ নয়, মৃত্যুর আগে জাস্ট মরার আগে স্বর্গে চলে যাবে, আর কিচ্ছু না, কিছুই জানতে পারবে না। তাই এই জন্য বলে গেলে না, ওরা সাডেনলি যাও তুমি মেয়েকে দেখে আসো, ঠিক আছে। যাই হোক, আরেকটা ব্যাপার সংসারের ক্ষেত্রে, যে এখানে অনেক কিছু আসছে বলছি, কারণ আমি কারণটা এই যে খেন্তি যে মারা গেছে, আমি 7খানা কারণ এর আগের দিনকে বলেছিলাম, কারণটা আমি আর বলছি না, ওই কারণগুলো 7খানা কারণ আমি তুলে ধরেছিলাম, যে খেন্তি কেন মানে পণের জন্যই শুধু মারা গেছে তা না, আরো 7টা কারণ আমি বলেছিলাম। তা আরেকটা ব্যাপার হলো সম্পর্ক, স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে যখন মেয়ের মাও আবার ইন্টারফেয়ার করে, বা বাবারা ইন্টারফেয়ার করে, সেক্ষেত্রেও কিন্তু সম্পর্ক এর জন্য দোলাচলে ভেঙে যায়, এমন পর্যন্ত সুসাইড হয়। অনেক কিছু কারণ আমরা দেখতে পাই, শুধু পণের জন্যই নয়, অনেক কিছু কারণেই হয়। তা সহায় হরি হঠাৎ কথা বন্ধ করিয়া জোরে মিনিট কতক ধরিয়া হুঁকায় টান দিতে লাগলেন। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। 3টে মেয়ে ছিল, তার মধ্যে একটা মেয়ে চলে গেল। তারপরে ওর মা ভাববে যে এরপরে এই যে পুটির বিয়ে দেবো, তা ওর অবস্থাটা কি, মেজো মেয়ের বিয়ে দেবো, তার অবস্থাটা কি হবে। একটু পরে ওর মা ভাবনা চিন্তা করছে এর অবস্থাটাও তাহলে এই কি হবে। কিছুক্ষণ দুজনে কোনো কথা শোনা গেল না। অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার, সেই প্রতিবেশী বলছে, বললেন তারপরে কি ঘটলো। আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করতে পৌষ মাসে দেখতে গেলাম মেয়েটার যে অবস্থা করেছে। পৌষ মাসে তাই পরীক্ষা আসতে পারে, মেয়েকে দেখতে গেছিল কোন মাসে, পৌষ মাসে। শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো শাশুড়ি শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতা করলেই এইরকম হয়, যেমন মেয়ে তেমনি বাপ। এটা একটা প্রবাদ বাক্যের মধ্যে ফেলতে পারেন, যেমন মেয়ে তেমনি বাপ। ওই যে পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে, এই দেখেন, মানে অ্যাকচুয়ালি ওর বাবা তো বিরাট হাই ফাই না, দিয়েছে সে বিয়ে। প্রত্যেক বাবা মার ইচ্ছে থেকে আমার মেয়ে ভালো খাবে পড়বে, এরকম পরিবারে একটা বিয়ে দেবো, কিন্তু ওর বাবার মায়ের উচিত ছিল যে এরকম এত মানে উচ্চবিত্তমান পরিবারে বিয়ে দেওয়া উচিত না। যাই হোক, তা এরকম পৌষ মাসে দেখতে গিয়েছে, খালি হাতে গিয়েছে, খালি হাতে মানে টাকাটাও নাই, নেয়নি মিষ্টি না, খালি হাতে গিয়েছে, টাকাও নাই, আবার কি মানে সোনা গহনা যদি নিয়ে যেত তাহলে হয়তো আরো খুশি হতো। পরে বিষ্ণু সরকারের দিকে চাহিয়া বলিলেন, বলি আমরা ছোট লোক কি বড় লোক, তোমার তোমার মতো সরকার খুঁড়ো জানতে বাকি নেই। বলি পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুচির আমলে এই অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। তা এখানে দেখেন এই লাইনটা ভালো, খুব ভালো করে দেখেন। পরে বিষ্ণু সরকারের দিকে চাহিয়া বলিলেন, বিষ্ণু সরকারের দিকে প্রতিবেশী দিকে বলি বলি আমরা ছোট লোক কি বড় লোক, তোমরা তো সরকার খুঁড়ো জানতে বাকি নেই। বলি পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুচি আমলে এই অঞ্চলে বায়ু গরুতে এক ঘটে জল খেয়েছে, আজ নয় আমি প্রাচীন। আভিজাত্যের গৌরবে সহায়রী শুদ্ধ স্বরে হাহা করিয়া অনেকটা শুষ্ক হাস্য করিলেন। তার বংশের যে সহায় রবি চাটুর্য, তার পরমেশ্বর চাটুর্য ফেমাস ছিল। যাই হোক, ভয়ে সবাই এক ঘাটে জল খেত, এরকম মানে সবাই ভয় করতো, মানে প্রতিপত্তি ছিল, আজকে কিচ্ছু নাই, নিঃস্ব হয়ে গেছে। বিষ্ণু সরকার সমর্থন সূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বার কত ঘাড় নাড়িলেন। তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হলো। তাহলে কোন মাসে বসন্ত হলো,
ফাল্গুন মাসে বসন্ত এলো। আর বসন্ত রোগ হওয়া মানে তো বাঁচাও মুশকিল, যাই হোক। বলছে এমন চামার, বসন্ত গায়ে বেরোতেই টালায় আমার এক দূর সম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারাই ওখানে ফেলে রেখে গেল আমায়, না একটা সংবাদ না কিছু। তারা আমায় সংবাদ দেয়, তা আমি গিয়ে দেখতেও পাইনি। তাহলে কি হয়েছে, বসন্ত রোগ হয়েছে বলে সে দিয়ে কি করেছে, ওকে যে ফেলে রেখে দিয়ে গেছে। দূর সম্পর্কে একটা বোন আছে, সে খবর পেলো যে তাকে ওখানে ফেলে রেখে দিয়ে গেছে। কিরকম অবস্থা, মানে কোন লেভেলের এরা মানুষ, যাই হোক। দেখতে পাওনি? বলছে না, এমনই চামার গহনাগুলো অসুখ অবস্থাতে গা থেকে খুলে নিয়ে, মানে থেকে তো যা হোক কিছু গহনা তো বাবা মারা দেবেই, যে একবারেই যে নিঃস্ব করে পাঠিয়ে দেবে বিয়েতে তা তো না, গরিব হলেও কিছু বাবা মারা মানে ধার দেনা করে বিয়ে দেয়। অনেকে দেখবেন খাবার খেতে গেলে বিয়ে বাড়িতে খোঁটা দেয় যে এই খাবারে রান্না ভালো হয়নি, ওই খাবারে এ হয়নি। আরে ভাই, একটা বাবা মা 5 থেকে 6 লাখ, বর্তমান যুগের বিয়েতে বলছি, 5 থেকে 6 লাখ খরচ করে, 6 থেকে 8 লাখ, মানে গরিব পরিবারে বলছি, বড় লোকদের বাদ দিলাম, নিম্ন মধ্যবিত্ত বলেন বা মধ্যবিত্ত বলেন, কম করে 5 থেকে 6 লাখ টাকা বা 6 থেকে 8 লাখ টাকা মেয়ের বিয়ের জন্য খরচ করে। এবার যখন খাবার খায় তখন কেউ কেউ বলে এই তেলটা হয়নি, এই নুনটা হয়নি, এই মাংসটা কাঁচা, এইগুলো বলে না, এগুলো কিন্তু বলা ঠিক না। কারণ প্রত্যেক বাবা মা কি কি করে যে তার যেটুকু পুঁজি আছে জীবনে, যা জমিয়েছে সব মেয়ের পেছনে ঢেলে দেয়, যে না মেয়ের বিয়ে দেবো। তারপরে আবার কি ছেলেকে খাট খাট দিতে হবে, ছেলেকে আলমারি দিতে হবে, ছেলেকে আংটি দিতে হবে, নানান কিছু, এগুলা মানে না চাইলেও দেয়, কারণ জানে যদি আজ যদি না দিই আমার মেয়েকে কথা শুনতে হবে, কথা শুনতে হবে। এবার সেটা কি, অনেক ছেলে আছে দেখবেন বিয়ে বিয়ে হচ্ছে, দিয়ে এবার বাবা কি করে, বাবা বড়লোক মোটামুটি, দিয়ে দিলে 2 লাখ টাকা ছেলের হাতে তুলে দিয়ে, ছেলে কি করে ওখান থেকে 500 টাকা বা 200 100 টাকা নেয়, বাদ বাকি নিয়ে যায়, না আমার টাকার দরকার নেই আমি। অনেক ছেলে এরকম বলে। আবার অনেক ছেলে কি করবে, যখন বিয়ে আর টাকা পণ, এই যে নিয়মটা, এই নিয়মটা খুব খারাপ, যে মানে প্রাচীন কাল থেকে হয়ে আসছে। যখন বিয়ের মণ্ডপ হবে, সেই মণ্ডপেই দেখবেন পর পর সাজানো থাকে আলমারি, মানে বিহারীদের যদি কোনোদিন বা মারোয়ারিদের বিয়ে যদি দেখেন না, মানে সেই লেভেল, মানে এত সাজানো। প্রথমে দেখবেন এসি আছে, তারপরে দেখবেন আলমারি, তারপরে খাট, তারপরে দেখবেন সোনা, তারপরে দেখবেন টাকা, তারপরে দেখবেন মানে হাঁড়ি বালতি, তারপরে দেখবেন মানে মারোয়ারিদের কোনদিন বিয়ে দেখবেন এত কিছু মানে সাজিয়ে রাখবে। তারপর গাড়ি, 4 চাকা গাড়ি, তারপরে মোটর স্কুটি, তারপরে বাইক, মানে এরকম প্রচুর কিছু দিয়ে অডেল সাজিয়ে রাখে, কারণ তাদের টাকা পয়সা হিউজ। তা সেই পরিবারের সঙ্গে যদি কোনো গরিব ঘরে মেয়ে বিয়ে হয়, তার হালটা ওরকমই হয়। যদি না দিতে পারে, দিতে পারলে ভালো। যেমন মারোয়ারি মেয়েদের বিয়ে দেখবেন এইগুলো আবার পর পর সাজানো থাকে, মানে দেখতেও খুব ভালো লাগে, যাই হোক। কিন্তু যে ওই যে বাবা মাটা দেয়, তার তার আছে, ক্যাপাসিটি আছে। ধীরুভাই আম্বানি যখন বিয়ে হবে, সে ধীরুভাই আম্বানি মেয়ে যদি থাকে, তার যদি বিয়ে হয়, তাহলে তার বিয়ের সময় কি আর কি অসুবিধা হবে? তাদের তো টাকা অঢেল টাকা, যাই হোক। তো এরকমই গহনাগুলো অসুখ অবস্থাতে গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে। তাকে কোথায় পাঠিয়ে দিয়ে, তাহলে এমন অবস্থা, তার অসুস্থ শরীর, সেখানে কি করেছে, তার গা থেকে যে গয়নাগুলো ছিল সেগুলো খুলে নিয়ে তাকে টালায়, টালায় একটা জায়গায়, কালীঘাটে, কলকাতার টালা, কলকাতা, এটা কলকাতার জায়গা, টালায় কালীঘাট এগুলো সব কলকাতার জায়গা, ঠিক আছে, এই জায়গায় তাকে পাঠিয়ে দিয়েছে। বলছে যাক, তা চলে যাওয়া যাক, বেলা গেল। চার কি ঠিক করলে পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধা হবে না। তারপর কয়েক মাস কাটিয়া গেছে, আজ আবার পৌষ পার্বণের দিন, এই যে দিন, এর আগে দেখেছেন, প্রথমেই দেখলে পৌষ পার্বণের দিন চলছে, তখন এই পুঁটি বলছে, তখন খেন্তি কত সুন্দর খাওয়া দাওয়া করছে, তাকে রান্না করে দিচ্ছে পুঁই শাক, কত সুন্দর সে খেতে ভালোবাসে। এবার মনে পড়বে পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষাশেষি এত শীত পড়িয়াছে যে এইরূপ শীত তাহারা কখনো জ্ঞানে দেখেন নাই। পৌষ মাসে এমনিতেই শীত বেশি পড়ে, যাই হোক শেষের দিকে খুব শীত পড়ে, তা এরকম শীত ওরা কখনো দেখে না। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসিয়া অন্নপূর্ণা সরু চুকলি পিঠের জন্য চালের গুঁড়ার গোলা তৈরি করিতেছেন। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে অন্নপূর্ণা কি করছে, আবার সেই সরু চুকলি পিঠি তৈরি করছে। সরু চুকলি পিঠে মানে গোল এরকম পিঠে, যে সরু চুকলির মতো হয়, যে এই লুচির মতো বা এর মতো হয়, যে লুচি না অ্যাকচুয়ালি, ওই কি বলো, পরাটার মতো হয়, ওটাকে সরু চুকলি বলছে। তা পাতলা জাতীয়, চালের গুঁড়ো দিয়ে তৈরি করে। পুঁটি ও রাধি উনুনের পাশে বসিয়া আগুন পোহাইতেছে। তো অ্যাকচুয়ালি প্রত্যেক মা বাবাই চায় যে ছেলে মেয়েকে ভালোভাবে রাখবো, ভালোভাবে করবো, হচ্ছে মা বাবা গুলা চায়। কিন্তু শেষমেশ যেটা মানুষের হাতে না থাকে, তখন আর কি করে, মেয়েদেরকে তো মানে যেতেই হবে, কিছু করার নাই। সংসার করতে পরের বাড়ি যেতেই হবে। তো এটা প্রাচীন কাল থেকে নিয়ম, এখনো চলে আসছে। তা কিছু করার নাই। লাস্টে খেন্তি মারা গেল।
মরতে হবে। এখন ওর মা বলছে, রাধি বলিতেছে, আর একটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেললে কেন? পুটি বলল, আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ওমা দেখ মা, রাধির দোলায় কোথায় ঝুলছে, এক্ষুনি ধরে উঠবে। ওমা দেখ মা, রাধির দোলায় কোথায় ঝুলছে, এক্ষুনি ধরে উঠবে। এইখানে যাই হোক, এরপরে অন্নপূর্ণা বলিয়া উঠিলেন, সরে সরে এসে বসো মা, আগুনে ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না? এইদিকে আয়, গোলা তৈরি হইয়া গেল। গোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধরিলেন, দেখিতে দেখিতে মিটে আছে পিঠে টোপরের মতো ফুলিয়া উঠিল। কে জয়েন হচ্ছে এখন? জগন্নাথ। মানে টাইম তো ক্লাস 7টা, টাইম পেরিয়ে যাচ্ছে তখন জয়েন হচ্ছে। তা এবার কি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি সেই পিঠেই তৈরি করছে। পুটি বলিল, মা দাও প্রথম পিঠেখানে কানাচে সারা ষষ্ঠীকে ফেলে দেয়। যখনই দেখবেন পিঠে হয়, দেখবেন যখন পিঠে রান্না হয় পৌষ মাসে, তখন দেখবেন প্রথমে একটা পিঠে ফার্স্ট কে ভগবানকে উৎসর্গ করা হয়, মানে সারা ষষ্ঠী বলে। সেই ষষ্ঠী কিন্তু প্রথমবার পিঠেটা দেওয়া হয়। যাই হোক, অন্নপূর্ণা বলিলেন, একা যাস নে। অন্নপূর্ণা বলিলেন, একা যাস নে, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠিয়াছিল, বাড়ির পিছনে সারা গাছের ঝোপের মাথায় তেলকুচা লতার ঠেলো ঠেলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকিয়া রহিয়াছে। পুটি ও রাধি পুটি ও রাধি খিড়কির দোর খুলিতে একটা শেয়াল শকুন পাতার রস খসখস করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পালাইল। তাই পুটি রাধি কি করলো, খিড়কির দোর খুলতে একটা শেয়াল আর শকুন, এখানে দুটো প্রাণীর কথা বলছে, শিয়াল আর শিয়ালের কথা বলছে, শুকনো পাতায় খসখস করতে করতে ঘন ঝোপের মধ্যে পালিয়ে গেল। তাহলে একটা প্রাণী, এখানে শিয়ালের কথা পাচ্ছি। পুটি পিঠেখানা জোর করিয়া ছুঁড়িয়া ঝোপের মাথায় ফেলিয়া দিল। পুটি কি করলো, পিঠেটা কি করলো, কোথায় ফেলে দিল? ঝোপের মাথায় ফেলে দিল। তাহার পর চারিধারে নির্জন বাঁশবনের নিস্তব্ধতা ভয় পাইয়া ছেলে মানুষ পিছু হটিয়া আসিয়া খিড়কির দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করিয়া দিল। পুটি ও রাধি ফিরিয়া আসিলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলেন, দিলি? পুটি বললে, হ্যাঁ মা, তুমি আর তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানেই ফেলে দিলাম। তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানেই ফেলে দিলাম। যাই হোক, এবার খেন্তির কথা মনে পড়বে। তারপরে সে রাতে অনেকক্ষণ কাটিয়া গেল, অনেকক্ষণ চলে গেল, জায়গা পিঠে করা প্রায় শেষ হয়েছে। রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলো বাড়ির পেছনে বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠঠোকরা পাখি ঠক ঠক করে শব্দ করিতেছিল। তাহলে ঠক ঠক করে কে শব্দ করে? কে? কাঠঠোকরা পাখি। এখানে একটা পাখির উল্লেখ পাচ্ছি, পরীক্ষায় এরকম ডাইরেক্ট কোয়েশ্চেন দিয়ে দিল যে পুঁই মাছা গল্পে একটা পাখির উল্লেখ পায়, পাখিটার নাম কি? কাঠঠোকরা পাখির উল্লেখ পায়, এটা মনে রাখতে হবে। তাহার স্বরটা যেন তাহার স্বরটা যেন ক্রমে তন্দ্রালু হইয়া পড়িতেছে। এই লাইনটা তুলে দিল যে, জাস্ট এই লাইনটা তুলে দেবে, এই লাইনটা তুলে দিল যে তাহার স্বরটা ক্রমে তন্দ্রালু হইয়া, কার স্বর এখানে? কাঠঠোকরা পাখির স্বর। দুই বোনের খাইবার জন্য কলার পাতা চিরিতে চিরিতে ফুটি অন্যমনস্ক হঠাৎ বলিয়া উঠিল, দিদি বড় ভালোবাসতো। এই দেখেন, অ্যাকচুয়ালি যখনই পরিবারের কেউ মারা যায়, কোনো কিছু ধরেন পরিবারে একটা বছরে একটা অনুষ্ঠান হচ্ছে, দেখবেন আহ, পরিবারে কেউ মারা গেল, বছরে একটা অনুষ্ঠান হচ্ছে, ধরেন দুর্গাপুজো, বা ধরেন কোনো পৌষ পার্বণ পিঠে উৎসব হচ্ছে, বা কোনো একটা অকেশন আপনার বাড়ি, তখন কিন্তু সেই মৃত লোকটার কিন্তু মানে সারা বছর তো সেই মৃত লোকটা স্মরণ পড়ে না, সেই ঠাকমা হোক, দাদু হোক, যেই হোক। কিন্তু যখনই একটা উৎসব হচ্ছে বাড়িতে, বা মানে কি বলবো, একটা উৎসব হয়, তখনই ধরেন দুর্গাপুজো হচ্ছে, যে হ্যাঁ, দাদু দিদিমা থাকলে আমি তাকে মানে কি পুজোর ড্রেস দিতাম, তা এখন দাদু দিদিমা নাই, এরকম মনে হয় প্রত্যেকে। তাই এরকম এদের ক্ষেত্রেও সেরকম, যে তার বোন, তার দিদি ছিল, বড়দি খেন্তি ছিল, যে কি সবসময় পিঠে খেতে ভালোবাসতো, আজকে কিন্তু সেই নাই, দিদি বড় ভালোবাসতো। ঠিক আছে, যাই হোক, পুঁটি এই কথাটা বলছে। তিনজনে খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল। তাহার পর তাহাদের তিনজনের দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠোনের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত স্বাদের নিজের হাতে পোতা পুঁই গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে। এই পুঁটি, যে কি, এই পুঁটি বলছি, যে খেন্তি, এই খেন্তি কি করেছিল এক সময় বাড়িতে, কি করেছিল, পুঁই গাছটা লাগিয়েছিল, এবং বলেছে যে আমার যখন বিয়ে হয়ে যাবে তারপরে আমি বাড়িতে এসে পুঁই শাক মায়ের হাতে রান্না খাবো। ঠিক
আছে, এক সময় যে মা কি করেছিল, পুঁই শাক ছুঁড়ে ফেলে দিয়েছিল, পরবর্তীকালে সেই মা আবার পুঁই শাক এনে তাদেরকে রান্না করে খাইয়েছিল। তা তার জন্য সে পুঁই শাক মানে খেন্তি সবচেয়ে খেতে ভালোবাসতো পুঁই শাক। তা তার জন্য সে পুঁই শাক লাগিয়েছিল এবং বললো বিয়ে হয়ে যাবে তারপর আমি কি পুঁই শাক এসে খাবো মায়ের হাতে। তা সেই আর খাওয়া হলো না, যাই হোক ওটাই শেষ খাওয়া ছিল। তা নিজের হাতে পোতা পুঁই গাছটা কি হলো, মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে, বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কুচি কুচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নেয়, মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে, সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। আজ কিন্তু কি হয়েছে, পুঁই গাছটা, যে পুঁই গাছটা কি লাবণ্যে ভরপুর হয়েছে, যৌবনে উঠছে, মানে যৌবন ফুলে উঠছে, কিন্তু সেই খেন্তি, সেই খেন্তি আজকে কিন্তু আর নাই, সে আজকে শেষ, মানে সে আজকে মৃত। সে সেই খেন্তি কি, যে খেন্তি গাছটা লাগিয়েছে, আজকে পুঁই গাছটা যৌবনবতী হচ্ছে, কিন্তু খেন্তি কিন্তু যৌবনবতী হতে পারলো না বা লাবণ্যে ভরপুর হতে পারলো না। ঠিক আছে, তা এখানে এই গল্পটা শেষ হচ্ছে। তা এই পর্যন্ত। ঠিক আছে, এর গল্পটা, এই যে লাস্টের মাসটার নামটা একটু মনে রাখবেন, এই যে লাস্ট শেষে কোন মাসের উল্লেখ আছে, কার্তিক মাসের উল্লেখ আছে। ঠিক আছে, এগুলো একটু আর এগুলো একটু মনে রাখবেন। তারপরে এইখানে এই লাইনটা খুব ভালো করে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন, এই লাইনটা যেন ভালো করে মনে থাকে। ঠিক আছে, এই লাইনটা ইম্পর্টেন্ট লাইন আছে। তারপরে এখানে যে একটা পাখির উল্লেখ আছে, এটা ভালো করে মনে থাকে। ঠিক আছে, যাই হোক, আর দিদি বড় ভালোবাসতো, এখানে দিদি বড় ভালো, উক্তিটা কার? ঠিক আছে, তা এই হলো পুঁই মাছা গল্পের বিষয়বস্তু। তা যাই হোক, খেন্তির মৃত্যুর যে কারণ, তাহলে বুঝতে পারলেন যে খেন্তির মৃত্যুর কারণটা কিন্তু একটার জন্য হয়নি, তার উপর অকথ্য অত্যাচার করা হয়েছে। শুধু যে পণের জন্য মারা গিয়েছে তা না, সমাজের নিয়ম নীতির জন্য মারা গেছে, নানান কারণের জন্য কিন্তু খেন্তি মারা গেছে। ঠিক আছে, তো এর আগের দিন কারণগুলো বলেছিলাম, 7টা কারণই। যাই হোক, বেশ, এই গল্পটা প্রত্যেকে একবার পড়ে নেবেন। ঠিক আছে, আর আপনাদের আবার ক্লাস আছে কালকে, আর আজকে হয়তো আরেকটা কিছু পড়াতাম, কিন্তু আজ আর পড়ানো যাবে না, আমার একটু পরে ট্রেন আছে। যাই হোক, বেশ, কারো যদি কিছু বলার থাকে তো বলতে পারেন, আর নাহলে এখানেই ক্লাস শেষ করবো। কারো কিছু বলার আছে? আর একটা, হ্যাঁ, একটা কথা যেটা বলি, যে অনেকে ওই সাহিত্যের ইতিহাস নিয়ে বলছেন, দেখেন 11-12 সাহিত্যের ইতিহাসে, সাহিত্যের ইতিহাসে যা আছে 9-10-ও তা আছে, 9-10-এ যা আছে 11-12 আছে। 11-12 সাহিত্যের ইতিহাস কিন্তু ভাস্ট, মানে বড় লেভেলের আছে। মানে আপনি বৈষ্ণব পদাবলী ধরেন, এখানে পড়লেন চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, হয়ে গেল, খেল খতম। কিন্তু 11-12 ক্ষেত্রে কি, ওখানে আরেকটু যে সাইড, যে স্বর গোস্বামী আছে, তারপরে আরো যে বিভিন্ন বৈষ্ণব পদাবলী সংকলন, বিভিন্ন জন বৈষ্ণব পদ রচনা করেছেন, তো এগুলো কিন্তু বলরাম দাস সব কিছু চলে আসবে 11-12। তা প্রথমত সাহিত্যের ইতিহাসটা আগে 9-10টা ভালো করে ক্যাপচার করেন। ঠিক আছে, তারপরে আদার্স গুলা হবে। যাই হোক, অনেকে কোশ্চেনটা জিজ্ঞাসা করেছিলেন আমাকে ইনবক্সে, তো আমি এখানে বলে দিলাম। ঠিক আছে, 11-12 যারা পরীক্ষা দেবেন প্রত্যেকে মনে রাখবেন, ফার্স্ট সিলেবাস আছে সেই নিয়ম অনুযায়ী আপনাকে বলতে। আর একটা বলি, আমাকে ইনবক্সে অনেকে বলছে সিলেবাস আর 3 মাসে শেষ করতে হবে। আমি বারবার বলছি 3 মাসে কিন্তু সিলেবাস আমার দ্বারা ক্ষমতা নেই। ঠিক আছে, 3 মাসে আপনারাও পারবেন না 3 মাসে শেষ করতে, আর আমিও পারবো না 3 মাসে শেষ করা, সম্ভব না। পরীক্ষা বলছি, আমি বলছি পরীক্ষা সেপ্টেম্বর বা অক্টোবর মাসে হবে, এত তাড়াতাড়ি পরীক্ষা নেবে না, এই সরকারকে দেখা আছে। ঠিক আছে, কম করে ধরেন হয়তো 6 মাস পাবেন, এটা বলতে পারি। পুজোর পরেই পরীক্ষা হবে, এটা মনে রাখবেন, তার আগে হবে বলে সন্দেহ আছে। পুজোর পরে হয়তো পরীক্ষা হয়ে নভেম্বর, নভেম্বরে হয়তো, নভেম্বর বা ডিসেম্বরে, নভেম্বরে প্যানেল বার করে ডিসেম্বর মধ্যে হয়তো বা জানুয়ারির মধ্যে ইন্টারভিউ করে নিয়োগ করে দেবে, জানুয়ারির মধ্যে নিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, আর এটাই হলো খবর। যাই হোক, যদি পরীক্ষা হয় তো ভালো, যদি পরীক্ষা ক্যান্সেল ওদের নাও হয়, তাও বলছি এসএসসি কিন্তু আপনাদের হবে। ঠিক আছে, আর একটা বলি, আপনাদের পিটি, পিটিটা এখনো কনফার্ম নেই, ওর জন্য উদ্বেগ নেওয়ার দরকার নেই। অনেকে পিটির জন্য টেনশন করছেন, তা পিটি বলি প্রিলিমিনারি টেট যদি হয়, লাস্ট এসএসসি হয়েছিল সাউথ মিডিয়ামে, সেখানে কিন্তু পিটি ছিল, যেটা কি পিটি থাকবে 100 নম্বরের, আপনার ইংলিশ থাকবে 25, আর অঙ্ক জিআই 25, আর 50 থাকবে আপনার এই ইতিহাস ভূগোল জিএস যেটা বলছে। তা এটার ক্ষেত্রে নিয়ে চাপ নেই, যদি হয় সেক্ষেত্রে তখন আবার আমরা ব্যাচ করব। আগে যতক্ষণ না হচ্ছে পিটি ততক্ষণ আমি করতে চাই না। ঠিক আছে, তাই এখন ভালো করে মন দিয়ে শুধু সাবজেক্টটাই করুন, পিটির দিকে এত ধ্যান দেওয়ার দরকার নেই। পিটিতে নিয়ম ছিল যেটা 40% পেতে হবে। ঠিক আছে,
পিটিতে আপনাকে 40% পেলে আপনার ওই সেকেন্ড পেপার সাবজেক্টের খাতাও দেখা হবে। ঠিক আছে? 40% পাওয়া কোনো ব্যাপারও নয়, আরামসে পেয়ে যাবেন। ঠিক আছে? যেমন 60টা কোয়েশ্চেন, 60 থেকে 70টা কোয়েশ্চেন ওরা সাঁওতাল মিডিয়ামে জিএস এরই করেছিল, আর 30টা মনে হয় ইংলিশ, আর 15টা ইংলিশ রেখেছিল, আর 15টা ওই ম্যাথ রেখেছিল। তা 70-এর মধ্যে 40 পাওয়া খুব একটা টাফ তো না। 70টা যদি জিএস থাকে, জিএস আবার কি হিস্ট্রি, জিওগ্রাফি সব দেখবেন, ইউরোপের ইতিহাস, মানে কোনো কিছু বাকি রাখেনি, সব রেখেছিল। তা ও যখন সিলেবাস দেবে তখনই শুরু করা যাবে পিটি। মিনিমাম আগে সাবজেক্টটা নিজেকে তৈরি করে নেন, তারপরে পিটিটা 2-1 মাসের মধ্যে রেডি হয়ে যাবে। পিটির জন্য চাপ নিয়ে দরকার। আর যারা পিএসসি ব্যাচে আছেন তারা ইংলিশ ক্লাসটা এখন থেকে ভালো করে করেন, আপনাদের একটু এগিয়ে যাবে, অ্যাডভান্টেজ হয়ে যাবে। যাই হোক, এবার আর কারো কিছু বলার থাকলে বলুন, আর নাহলে এখানে ক্লাস শেষ করবো। কারো কিছু বলার আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? বেশ, ঠিক আছে, আজকে ক্লাস এখানেই শেষ করলাম তবে।